মাত্রই জেগে কুঞ্জে প্রবেশ করেছে। রোজের পরনে তাঁতের শাড়ি। শাড়ি পরার খুব একটা অভ্যেস নেই, তাই মনে হচ্ছে খুলে খুলে যাবে। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিলিক ধরে উঠল রোজের চোখ দুটো। হঠাৎ আলোকিত রশ্মির জন্য রোজ চোখ মুখ খিচে বন্ধ করে নিল তৎক্ষণাৎ। গেল রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়ির আশেপাশে ঘুরঘুর কেন করছেন? ধান্দাটা কি? তুমি আগে বলো, এনগেজমেন্টের খাওয়া দাওয়া সব শেষ, এখন কি করতে এখানে এসেছো? এখন কি সবার ফেলে রাখা ছুটা ছাটা খেতে এসেছো নাকি? দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো অমন চিকনালি হব না। ফটোগ্রাফারের মতো কাজ করুন। যান গিয়ে ওখানে ডেকোরেশনের ছবি তুলুন। ইটস কল্ড মডেলিং ফিগার। এটা মেইনটেইন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। আরে ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, তে তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। তৎক্ষণাৎ সিঁড়িতে পা আটকে গেল রোজের। লোকটা শুধু বাদন নয়, পাগলও বটে। নইলে বোগাম ভাইয়ের শোকে যেতে কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে বোগাম ভাই নেই সেখানে স্বামী কি আকাশ চিরে বের হবে? আশ্চর্য! কি ব্যাপার, ওভাবে তাকিয়ে আছো? ক্রাশ খেলে নাকি? অবশ্য সবাই খায়, তুমি নতুন কিছু নাও। যাও, তোমার ক্রাশ রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড। আপনি একটা আস্ত পাগল, সেই সাথে হাদারামো। যে হোক মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। তে, এই তে। রোজের আওয়াজ কানে পৌঁছাতেই জাঙ্কুককে জোর জবরদস্তি করে নিজের কাছ থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো তে। এই তে, তোর ঘর তো এটা না ওইটা, তাহলে তুই এই ঘরে কি করিস? না মানে ধুলোমালা পড়ছিল তো, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। ও তাই বল, আমি আরো ভাবলাম আজকের দিনেও রুম আটকে বসে কাঁদছিস তুই। আচ্ছা, আন্টি বদল সব রিচুয়াল শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউ না? তে নিজেও এবার একটু লজ্জিত হলো। তেই বা কি করবে? জাঙ্কুক আর মা দুজন মিলে টেকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙানিতেই তের জীবন শেষ। সরি রে, আসলে সুগা ভাইয়ার কাজিন মিনহু ভাইয়া পা ভেঙে হসপিটালে ভর্তি। ও জন্যই সুগা ভাইয়ার বাবা অনুরোধ করেছেন যেন সকল নিয়ম কানুন তাড়াতাড়ি করে ঘরোয়া আয়োজনে শেষ করা হয়। কোন মিনহু ভাই? তোদের বাংলা একাডেমির মিনহু ভাই? হ্যাঁ উনি। হায় আল্লাহ, মিনহু ভাইয়ের সাথে এটাও হওয়ার ছিল। আজকে মিনহুকে নিয়ে বাড়িতে যে ঝামেলা হলো, জাঙ্কুক হিংস্র হায়নার মতোই খেপে উঠেছিল তের উপর। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আর কি কি করে ফেলতো এই উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা স্মরণে আসতে তে ভয়ার্থ ঢোক গিলে মিনহুর ব্যাপারটা পাল্টে বলল, চল নিচে গিয়ে ডিনার করি, আমিও খাইনি, একসাথে খাবো। না, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে তুই বাদর কোথায় পেলি? ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও, দুই জাতির মিশ্রণ। রোজ জেহপের নাম মুখে নিতে না নিতেই জেহপ রসগোল্লা সমেত আচমকা বিষম খেলো। সানা জেহপের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, কিরে একটু আস্তে খাবি তো? জেহপ এক ঢোক পানি খেয়ে ছল ছল চোখে সানার দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে কি এত মনে করছে আমায় বলতো? তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? আরে কাকে বলছিস ভাই তুই? আমেরিকাতে উনি সেলিব্রিটি, ওনার কত বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে তুই জানিস? সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদরটা তোদের বাড়িতে কি করে? আরে উনি না মানে জাঙ্কুক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। জাঙ্কুক ভাইয়ের সাথে বাংলাদেশে বেড়াতে এসেছেন। কি? তোর সেই পাষণ্ড ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলতি রে তে, ওই শালা এক নম্বরের বজ্জাত, নয়তো তার বন্ধু এমন বাদরামো কেন করে? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশে তোর ভাইটা গোল্লায় গিয়েছে। রোজের বাচ্চা চুপ কর। এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এখন আর তুই তুফান ডেকে আনিস না মা আমার। সুগার জিমিনের বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে জাঙ্কুকের বন্ধুরা। যেহেতু জাঙ্কুক আর তের বিয়েটা হুট করে আর বিরল ভাবেই হয়েছে, তাই জিমিনের সুগার বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে মেহেন্দি, রং খেলা, হলুদ সব রকম অনুষ্ঠান করবে ওরা। সেই কথা মাথায় রেখে সকাল সকাল সবাই শপিং এর জন্য বেরিয়েছে। আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রা পথের মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি যাচ্ছ
ভাবছো শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই? জিহপের এমন কথা শুনে তে ঠোঁট উল্টে জিমিনের দিকে তাকিয়ে অসহায় সুরে বলল, আপা দেখ না। হ্যাঁ রে তে, জাঙ্কুক ভাইয়া কি যাবেন আমাদের সাথে? আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জিয়ন জাঙ্কুক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করেন নাকি? তোদের কি মনে হয়? জিমিন বলতে চাইলো, তাহলে জিয়ন জাঙ্কুকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ার কি ছিল? কিন্তু জিমিন বলল না, অগত্যাই চুপ করে রইল। হয়েছে হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। সানার কথায় তে ঘুরে তাকালো। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে জাঙ্কুককে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে, অথচ মুখটা কালো আর গম্ভীর করে রেখেছে। অফিসিয়াল কত কাজ শিখেই তুলে এখন এইসব বদের হাড্ডি বন্ধুদের সাথে না চাইতেও শপিং এ যেতে হবে জাঙ্কুককে। এদিকে সানা আর ইউনো সিট ভাগাভাগি নিয়ে দুস্থ যুদ্ধ লাগিয়েছে। তে আর জিমিন দু বোনই চুপচাপ দাঁড়িয়ে সে ঝগড়া দেখছে। অন্যদিকে জেহোক সানা আর ইউনোর মাঝে গিয়ে একটুখানি মাথা চুলকে বলল, মোকলেস চাচাকে না নিলেই তো হয়। খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দিব। এতই যদি চাচাকে তোর ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ এই চাচা, আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। ইয়ে মানে কইতেছিলাম আমাকে ডিগিতে তুলে দিলেও হইবে, কোনো সমস্যা নাই বাবা, তবু আপনার শপিং এ যেতে হবে তাই তো? কি হচ্ছেটা কি এখানে? জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। জিহবের কথায় জাঙ্কুক আর চোখে তের দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতোই ডাগর ডাগর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ক্রমাগত আঙ্গুলে উন্না পেটাচ্ছে। কাল অমর কাছাকাছি আসা আবেশিত আলিঙ্গনের মাঝে দুজনের একবারও কথা বলা হয়ে ওঠেনি। তখন আবার রোজের ডাকে জাঙ্কুককে ধাক্কা মেরে চলে গিয়েছিল তে। সেই মুহূর্ত থেকেই জাঙ্কুক দ্বিগুণ ক্ষেপে আছে তের উপর। রিজেকশন জাঙ্কুকের পছন্দ নয়। খুনাক্ষুরো এই মেয়েকে একা পেলে যে জাঙ্কুক কি করবে সেটা জাঙ্কুক নিজেও জানে না। এক্সকিউজ মি জেকে, কথা ওদিকে না এদিকে হচ্ছে। তেকে রেখে তোরা চলে যা, আর জিমিন একটু পরে আসুক, আমি সুগাকে কল দিচ্ছি, ও জিমিনকে পিক করে নেবে। না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। কি বলেছি কানে যায়নি? তে বাইকে বস রাইট নাও। জাঙ্কুকের হুঙ্কারে ওরা সবাই গাড়ি নিয়ে চলে গেল। জিমিনও সুগার জন্য অপেক্ষা করবে বলে বাড়ির ভিতর চলে গেল। এদিকে অসহায়ের মতো শুধু পড়ে রইল একলা তে। এর যেন মনে হচ্ছে তেকে সবাই বাঘের খাঁচায় হরিণের শাবক আমানত রেখে গেছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? আপনাকে ভয় করছে। আমি কি বাঘ না ভাল্লুক, নাকি কাছে এলে তোকে খেয়ে ফেলবো, কোনটা? জাঙ্কুকের প্রশ্নে তে নিশ্চুপ। আমি কিছু বলছি তে, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? না না থাক, আমি আসছি। তে জাঙ্কুকের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই জাঙ্কুকের নরম তুলতুলে মোলায়েম হাতটা খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরলো। আহ লাগছে, ছাড়ুন। জাঙ্কুক ছাড়ে না, উল্টো তেকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা তের দিকে বাড়িয়ে তাতে দাঁত পিষে বলল, হাউ ডেয়ার ইউ! কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ না। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস। ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। তের ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠল জাঙ্কুকের শক্ত চোয়াল। তের কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চুমুকের ন্যায় আকর্ষণ করছে জাঙ্কুককে। এই ভীত সশস্ত্র টাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় জাঙ্কুক। তীব্র মাদকতা মিশে হৃদয়ে ঢেউ তোলে কামনার প্লাবন। জাঙ্কুক সে তখন থেকে একইভাবে তাকিয়ে আছে তের দিকে। এই চাহনি দিয়ে যে জাঙ্কুক তের সুপ্ত নারী সত্তাকে জাগ্রত করছে ক্রমশ। নির্লজ্জ লোকটা কি সেটা বোঝে না? জাঙ্কুকের কামুক চোখে চাউনিতে বারবার আড়ষ্ট হয়ে যাচ্ছে তে সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, চলুন এবার যাওয়া যাক। কেটে গেল জাঙ্কুকের ভ্রম। নিজের চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু থেকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসলো জাঙ্কুক। এরপর তেও ধীর পায়ে জাঙ্কুকের পিছনে গিয়ে বাইকে বসলো। জাঙ্কুক তখন পুনরায় বলল, ধরে বস। জাঙ্কুকের কথায় তে নিজের হাতের বাঁধনটা আরেকটু শক্ত করলো। তারপরেই সাই সাই করে ছুটে গেল জাঙ্কুকের বাইকটা। এই
রোজ, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? আরে জেনি, তুই কেমন আছিস বল? তোর তো কোনো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি? জেনি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ে। তার জিজু কোথায়? হঠাৎ রোজের চোখ গেল জেনির পিছনে আগন্তুকের দিকে। এ কি, এখানে ওই পাগলটা? রোজ তৎক্ষণাৎ মেনু কার্ড দিয়ে নিজের মুখ লুকিয়ে ফেললো। কি রে, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিহেভ কেন করছিস? চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে কেঁপে উঠল রোজ। মেনু কার্ডটা সরিয়ে দেখলো জেহব রোজের পাশে এসে বসেছে। আপনি আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? জেহব এতক্ষণ খাওয়া রোজের কফিতে একটা সিট দিয়ে বলল, কই দেখাও দেখি, কোথায় লেখা আছে এটা তোমার সিট? আমি যতদূর জানি সিটটা ক্যাফে কর্তৃপক্ষের। মানুষের জিনিসকে নিজের জিনিস বলা বন্ধ করো লোভী মেয়ে। কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলবে এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলিকাতা বানিয়ে ফেলবার মতো এক আশ্চর্য ক্ষমতা রয়েছে জেহবের। ব্যাপারটা বুঝতে পেরে রোজ আর কিছু না বলে অগত্যায় চুমুক দিল কফিতে। হাউ ইজ ইট? মানে আমার লিপস টেস্ট। এতক্ষণে রোজের মনে পড়েছে জেহবু একটু আগে এই একই স্ট্র দিয়ে কফি খেয়েছিল। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে রোজ নাক মুখ কুচকে বলল, অসভ্য লোক একটা, কি চান আপনি? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। আপনি আসলে একটা পাগল, পচা বাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। রোজ আরো কিছু বলতে চাইছিল, তার আগেই তে রোজের নাম ধরে ডেকে ওঠে। তে, তুই এখানে? আপাদের বিয়ের শপিং এর জন্য এসেছি। তুই কি? আহা তে, তাহলে শেষমেশ ফিরে এলে আমেরিকা থেকে? তোকে আগেই বলেছিলাম বোগাম ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে 2 পয়সারও পাত্তা দেবে না বোগাম ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আসছিস। হাউ শেম। থামবি তুই জেনি, তের মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখি কোন দিক থেকে তোর অসুখী বলে মনে হচ্ছে? দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? জেকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে লোকিসি? হঠাৎ ওদের কথা বলার মাঝে কেউ এসে জেনির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কে আপনি দাদু? মিট মাই বিলাভেড হাজব্যান্ড, খন্দকার মোস্তাক আহমেদ। জেনির কথায় সবাই মুখ চেপে হাসছে। এদিকে জেহব কুলিয়ে উঠতে না পেরে বলেই ফেললো, এই দাদু আবার হাজবেন্ড হয় কি করে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশি দিয়ে দিন শেষ হয়ে যায়। তাহলে উনি বউ সামলায় কখন? চুপ করুন বেয়াদব, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। এদিকে জেনি আর তার স্বামীর গদগদ প্রেম দেখে তে মনে মনে ভাবছে, ইস, এই দাদুটা কি রোমান্টিক। অথচ আমার বরকে দেখো, সারাদিন শুধু মেজাজ আর মেজাজ। এমন করে লোকের সামনে একটু গদগদ ভালোবাসা দেখালে কি হয়? এখনো সময় আছে, এরকম একজনকে দেখে বিয়ে করে নি, পুরো লাইফ আরাম আয়েশে পায়ের উপর পা তুলে কেটে যাবে। মিসেস জিয়ং তেহাং, এই তো আমি। সুদর্শন জাঙ্কুককে এগিয়ে আসতে দেখে জেনি কিছুটা তবদা খেয়ে লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? জাঙ্কুক নিজের বাহুডোরের মাঝে তেকে টেনে নিয়ে তারপর বলল, হার বিলাভেড হাজবেন্ড জিয়ন জাঙ্কুক। চিকি কুঞ্জের মালিক জিয়ন জাঙ্কুক। জেনির সম্বোধনে জাঙ্কুক তের দিকে তাকিয়ে সহসা হাসলো, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে জেনির থমথমে মুখ দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চর দিয়ে লাল করে দিয়েছে জেনির মুখ। জিয়ন জাঙ্কুক না তোর সৎ ভাই? তে হ্যাঁ সূচক মাথা নাড়ে। তাহলে হাজবেন্ড কি করে হলো? বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে? আমি না কিছুই মিলাতে পারছি না তে। তুই তো সেদিনও বোগাম ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতেও পারিস না। তাহলে হঠাৎ? তোকে কে বললো আমি বোগাম ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। তুই চোখ দিয়ে ইশারা করে জাঙ্কুককে দেখালো। কি, তুই ওনার জন্য কাঁদছিলি? তুই ঠোঁট উল্টে হ্যাঁ সূচক মাথা নাড়ে। উনি কেন তোকে বিয়ে করতে গেল? আর তুইও বা? না মানে আসলে কি বলতো, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সত্যি করে বলতো তে, উনি কি আসলেই তোকে নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? না মানে উনি কি তোর সত্যিকারের স্বামী? নিজ ইচ্ছেতে নয়, উনি আমাকে জোর করে বিয়ে করেছে। নির্দয় পাষাণ একটা লোক। কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো একটা পুচকে মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যি
এখন কনফিউজড। তোর মধ্যে এমন কি আছে? জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞাসা কর। আচ্ছা, তুই কি ওনাকে ভালোবাসিস? রোজের কথায় তে তাকালো জাঙ্কুকের দিকে, যে এই মুহূর্তে জেহোপ আর ইউনের সাথে কফিতে মন দিয়েছে। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হুট করে চোখাচোখি হয়ে গেল জাঙ্কুক আর তের। তে তৎক্ষণাৎ চোখ নামিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর উনি কখনো মুখে ভালোবাসি বলেননি, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করতে পারি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাথে আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে রোজ। আর আমি সত্যি সত্যি যখন ওনার প্রেমে পড়লাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি ওনার জন্য। হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছে, কিন্তু এখনকার এই জীবন জাঙ্কুক আর আমার একান্ত গোপনীয় জীবন জাঙ্কুকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসে এতটাই আবিষ্ট আমি, যে আর কারো হাজারবার উচ্চারিত ভালোবাসায়ও এখন আমার আর পোষাবে না রোজ, সত্যি পোষাবে না। শপিং মলে শপিং শেষ করেই জাঙ্কুক বাড়ি ফেরার সময় হুট করে নিজের বাইকটা অন্য রাস্তায় টার্ন নিল। তে তখনই গলা উঁচিয়ে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানেই, তাহলে বাড়ি যাবার এত তাড়া কিসের তোর? কে আছে বাড়িতে? সবাই আমাদেরকে রেখে চলে যাচ্ছে, তাই আর কি। সবার কথা বাদ, ফোকাস অন মি। আমি যদি না ফেরার দেশে তোকে নিয়ে যাই, তবে তুই সেখানেই যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোশ্চেন। এবার ধরে বস। ধরলাম তো, আরো শক্ত করে ধর। আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। জাঙ্কুকের কথায় তেল লজ্জায় ঠোঁট কামড়ে ধরে পরক্ষণেই মাথাটা এলিয়ে দেয় জাঙ্কুকের কাঁধে। নাও পারফেক্ট বেবি। যান, এখানেই ওয়েট কর, আমি আসছি। এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমাকে রেখে চলে যাবেন? সত্যি করে বলুন তো। তোকে ছেড়ে কোথায় যাব আমি? এই যে যাচ্ছেন, 2 মিনিট, ফিরে আসছি যান, ওকে? তে হ্যাঁ সূচক মাথা নাড়লো। জাঙ্কুক হাতে হেলমেটটা তের হাতে ধরিয়ে দিয়ে এয়ারপোর্টের মধ্যে চলে গেল। ইয়ন্তান, আপনি সত্যি ইয়ন্তানকে আমেরিকা থেকে বাংলাদেশ নিয়ে এসেছেন? ইয়ন্তান অ্যাডপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। কার নামে অ্যাডপ্ট করলেন? আমাদের দুজনার, মহামান্য পিতা মিস্টার জিয়ন জাঙ্কুক আর মহাদয়া মাতা মিসেস জিয়ন তেহাং। জাঙ্কুকের কথায় তে ফিক করে হেসে দিয়ে ইয়ন্তানকে নিয়ে বাইকে উঠে বসলো। কিছু দূর এগিয়ে গিয়েই একটা ফাঁকা রাস্তায় জাঙ্কুক হুট করে বাইকে ব্রেক কষলো। কি হলো? কিছু হয়েছে? গাড়ি থামালেন যে? কিচ্ছু হয়নি, এক্ষুনি নাম। কি হয়েছে? রাগ করেছেন? জাঙ্কুক জবাব দেয় না, নিজে বাইকে হেলান দিয়ে একে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কি করছেন? জাঙ্কুক একটানে তের চুলের গাডারটা খুলে দিয়ে নিশালো স্বরে বলল, দেনা পাওনা শোধ করছি, যেটা এয়ারপোর্ট বসেই করতাম। তোর ইয়ন্তানকে এনে দিয়েছি, এবার আমি যা চাইবো তুই ঠিক সেটাই আমাকে দিবি। ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতও ছাড়া পাবি না তুই। কি করবেন আপনি? জাঙ্কুক থেকে আরো কিছুটা কাছে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর বলছি। পারবো না, জাস্ট সে তুমি। জাঙ্কুকের কড়া আদেশ, তার উপর থেকে এমন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, তাই অগত্যাই আর কোনো উপান্তর না পেয়ে তে বলে ওঠে, তুমি। আবার বল, তুমি। জাঙ্কুক তের গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব, তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। জাঙ্কুকের ভালোবাসায় কাতরতে পা দুটো ভেঙে আসছে। কোনো মতে জাঙ্কুকের উপর নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে তে, কিন্তু জাঙ্কুকের বোধ হয় সেটা সহ্য হলো না। তৎক্ষণাৎ ঘুরে গিয়ে তেকে বাইকের উপর তুলে বাইকের সিটে বসিয়ে দেয়। তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল তের নরম তুলতুলে ওষ্ঠধরের মাঝে। জাঙ্কুকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল তে। চুপসানের শরীরটা একটুখানি স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধুলো পুরুষালী চওড়া বুকে লেপটে থাকা টি শার্ট খানা।
রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতাও। তীব্র আলিঙ্গনের সাথে তালে তাল মিলিয়ে যাচ্ছে অষ্টাদশীর ফিনফিনে কোমল ওষ্ঠধর, আবেশিত নয়নে নয়নীতে রাখা। মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষই কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে জাঙ্কুক হুট করে সুকাইকে মারতে শুরু করে। জাঙ্কুকের এমন ভয়ঙ্কর রূপ দেখে তে একটা শুষ্ক ঢোক দিলে ভয়ার্ত চোখে, এক হাতে ইয়ন্তান আর অন্য হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে কাঁপছে। তবে এখন যে কাঁপাকাঁপির সময় না, জাঙ্কুককে থামাতে হবে, না হলে যে সুকাইকে জাঙ্কুক মেরেই ফেলবে। তের মামি পারছে না তের হাত পা ধরে জাঙ্কুককে থামাতে, বারবার থেকে বলছে, তে তোর স্বামীকে থামা, বল আমার ছেলেকে ছেড়ে দিতে, আমার ছেলেটা যে মরে যাবে। হঠাৎ তের মনে পড়েছে জাঙ্কুকের বলা সেই কথা, বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যাই আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। তে জাঙ্কুক ভাইয়াকে আটকা, সুকাই ভাইয়ার নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। জিমিনের কথা কানে আসতেই তের ভাবনা কেটে যায়। তে এবার তাই করলো, সবার সামনে দু হাতে পেছন থেকে শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না, দয়া করে আর মেরো না, ও মরে যাবে তো। এই ট্রিক্স বোধহয় কাজে লাগলো, জাঙ্কুকের কথা রেখেছে। এর বলা তুমি সম্বোধনে মুহূর্তের মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে জাঙ্কুক। এর ব্যান্ডেজ করা হাতটাতে তীক্ষ্ণ বাজ পাখির মতো চাহনি নিক্ষেপ করে পর মুহূর্তে থেকে নিজের বাহুতে আগলে ধরে মুমূর্ষ কায়ের দিকে তাকিয়ে গর্জে উঠে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্রের পেছনে লাগতে এসে মোটর ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেলা খতম করব আমি। সময় হলে টের পাবি জিওন জাঙ্কুক আদতে কতটা জঘন্য আর কতটা টক্সিক। তে আবারও হাঁপাতে হাঁপাতে রিনরিনে আওয়াজে বলল, প্লিজ তুমি একটু শান্ত হও। এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? জাঙ্কুকের কথাগুলো কানে ভেসে আসতেই তে পুরোপুরি বাঁধহারা করে দিল জাঙ্কুককে। কিম সক জিন করিডোরের কানে সে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুত্রের মতো দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকা ছাড়া যে এখন আর কিছুই করার নেই এই মুহূর্তে। তেকে নিজের বশে এনে জাঙ্কুক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে কিম সক জিনের হাত পা। জাঙ্কুক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে নিজের রুমে যেতে যে জিন বললেন, রিডিকিউলাস। হ্যাঁ রে তে, কি হয়েছে বলতো? জাঙ্কুক ভাইয়া হঠাৎ করে সুকাই ভাইয়াকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? সুকাই ভাইয়া ঠিক আছে? আছে, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো। কি রে, বললি না তো কি হয়েছে? জিমিনের কথায় তে ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। মাঝ রাস্তায় শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় জাঙ্কুক যখন শুধু তের হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় থেকে মাতিয়ে তুলছিল, ঠিক সেই সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসহিসানের আওয়াজ কানে বিট করতে আচমকা গতি হারায় তীব্র গভীরতার চুম্বন। জাঙ্কুক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তের ভিডিও করছে কেউ। আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে লোকটার কলার ধরে টেনে বের করলো জাঙ্কুক। তারপর শুরু করলো একের পর এক থাপ্পড় দেয়া। জানোয়ার, কিসের ভিডিও করছিলি বল? কে পাঠিয়েছে তোকে? সাপ সাপ করে বল, নয়তো আজ রাতে তোর জীবনের শেষ। দিনের আলো আর দেখতে পারবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি জিওন জাঙ্কুক। বলছি ঢাকার দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি সুকাই ভাই আমাদেরকে কল করেছিল, বলেছিল তার কাছে তরতাজা নিউজ আছে। চেকের গ্রুপের নতুন এমডি জিওন জাঙ্কুক নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথায় বিশ্বাস করে টিআরপি বাড়াতে আমরা সে তখন থেকে আপনাকে স্টক করছিলাম। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। হারামজাদা বদমাশ, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জেদের বসে জাঙ্কুক ভুলেই গেল লোকটা যে বলল আমরা, তার মানে ওরা একজন নয়, অনেকে আছে। হঠাৎ পেছন থেকে তার আচমকা চিৎকার ভেসে এলো কানে। তৎক্ষণাৎ জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে দেখলো জাঙ্কুক কিছুক্ষণ আগে যে ক্যামেরাটা ভেঙেছিল সেই ক্যামেরার ভাঙা অংশ নিয়ে কেউ তের গলায় ধরে দাঁড়িয়ে আছে। সেই সাথে তের হাতের কুনি থেকে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে লোকটা শীঘ্রই আবারও তেকে আঘাত করবে। তবে জাঙ্কুক আর তার ফুরসত দিল না। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটাকে ছিনিয়ে নিয়ে
লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল। তে সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে। বিষয়টা দেখে জাঙ্কুক সব ফেলে তের মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে ভয়ার্ত গলায় বলল, জান, হার্টবিট, আর ইউ ওকে না? তো ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথাও যাবেন না। কোথাও যাব না। আমার ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। আমি আপনার ফোন থেকে কল করে দিয়েছি। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের কপালে শব্দ করে চুমু খেয়ে বলল, দেখি হাতটা। এই পর্যায়ে এসে থেমে গেল তে। জিমিন এতক্ষণ মন দিয়ে সবটা শুনলো, তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তারপর কি পুলিশ কেস হলো? হ্যাঁ, তখনই আমাদেরকে থানায় যেতে হয়েছে। তারা জিওন জাঙ্কুকের হাত পায়ে ধরে নিজেদের কর্মের জন্য মাপ চাইলেও প্রেসের লোকদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। সব কিছুর মূলেই হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য জায়গায় হচ্ছে বলেই সুকাই ভাইয়ার সবার প্রতি এত ক্ষোভ। বিয়ে হতে হতে আর যে কি কি ঝামেলা পাকাবে তা কেবল উপরওয়ালাই জানে। জাঙ্কুকের মাথাটা এমনিতে গরম ছিল, তার উপর সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে দেখে পেল না, তখন মেজাজটা আরো বিগড়ে গেল। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুলিঙ্গতে আরো খানিকটা জোয়ার দিল তের মামি লিসা এসে জানায়, কিম সকচিন তার 2 মেয়েকে নিয়ে মিনহোকে দেখতে হসপিটাল গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরো খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পর আর এক দণ্ড অপেক্ষা করেনি জাঙ্কুক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। জাঙ্কুক বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে হসপিটালের মিনহোর কেবিনের দিকে, আর মনে মনে বলছে তেকে আজ একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে। জাঙ্কুককে কেবিনের সামনে দেখা মাত্রই তে কেবিন থেকে বেরিয়ে এলো। জাঙ্কুকের ব্যান্ডেজ করা হাতের কবজি শক্ত করে চেপে ধরে বলল, চল। আরে কোথায় যাব? মা আর আপা ভিতরে তো। সো হোয়াট? না মানে ওনাদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। কথাটা বলেই জাঙ্কুক তেকে নিয়ে হাঁটা ধরলো। তৎক্ষণাৎ ওদের সামনে উপস্থিত হলো মিনহোর বাবা মা। জাঙ্কুক তাদেরকে দেখে বিরক্তিতে চোখ মুখ খিচে শক্ত গলায় বলল, কি হয়েছে? সামনে দাঁড়ালেন কেন? বাবা, তুমি জিমিন আর তের ভাইয়া না? জাঙ্কুক এক ঝলক তের দিকে তাকায়। তের চোখ মুখ খিচে আকুতি মিনতি করছে যাতে জাঙ্কুক উল্টা পাল্টা কিছু না বলে। জাঙ্কুক চোখ সরিয়ে মিনহোর বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, তবে শুধুমাত্র জিমিনের ভাইয়া। তা বাবা, তুমি কি বাসায় যাচ্ছ? আর তেকেও কি তোমার সাথে নিয়ে যাবে নাকি? আমার বউ যেহেতু আমার সাথেই যাবে, অন্য কারোর সাথে নিশ্চয় নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছি। লাগছে আমার, ছাড়ুন। লাগলে লাগুক, লাগার জন্যই তো ধরেছি। আপনি একটা উন্মাদ, সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেনই, এখন আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। তাকে কি বলছিস? বুঝে কথা বলিস। মেজাজ বিগড়ে আছে আমার, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। যা বলেছি ঠিক বলেছি। কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন। আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবে, তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? আমি তো আর একা যাইনি, মা আর আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি। তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদের যা খুশি তাই বলে এসেছেন। কেন? আমার সামনে মিনহুর হয়ে ওকালতি করা বন্ধ করতে। ভুলে যাস না আমি তোর স্বামী। যেদিন আমার সামনে আমার বাড়িতে মিনহু তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, ভুলে গিয়েছিস? আজ তুই কি না সেই মিনহুকে ড্যাং ড্যাং করে দেখতে চলে গেলি। হাউ ফাকিং ডেয়ার ইউ তে! আমি আগেও বলেছি, মা আপার সাথে গিয়েছি। তাছাড়া মিনহু ভাই ভালো একজন মানুষ। ওনার পরিবার কেন এসব বলেছেন তা আমি জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে। এক রোখা জীবন কাটাতে কাটাতে সমাজের নিয়ম কানুন সবকিছু ভুলতে বসেছেন আপনি। হয়েছেন চরম অসভ্য। তের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে তের ঘাটটা চেপে ধরে জাঙ্কুক থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না, আমার এক রোখা হওয়ার পেছনে দায় একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি কাছের মানুষ দলীয় পথ সব ছাড়তে হয়েছিল আমাকে। আর আজ তুই আমার দিকে আঙ্গুল তুলছিস। ইজেন ফেইট? আর কি যেন বললি? মা আর আপা, রাইট? তোর কাছে যদি তোর মা আর আপা এতটাই গুরুত্বপূর্ণ হয়, ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয়, তবে চাই না আমার তোকে। আমি যেদিন তোর পাশে থাকবো না, সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। তখন তুই হাড়ে হাড়ে টের পাবি। যদিও তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদতে এক্সিট করবো কিনা সন্দেহ।
কথাগুলো বলে জাঙ্কুক পেকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে গেল। জাঙ্কুকের শেষ কথা এবার তাই মস্তিষ্কে নয় হৃদয়ে গিয়ে লাগলো। জাঙ্কুককে ছাড়া পৃথিবী এও সম্ভব, কে ভাবতে পারে না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ জাঙ্কুকের পেছন পেছন জাঙ্কুকের রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাঙ্কুক তীব্র গর্জনে বলল, জাস্ট গেট লস্ট। কথাটা বলেই জাঙ্কুক পেকে রুমের বাইরে ছুঁড়ে মেরে ধাপ করে দরজাটা লাগিয়ে দেয়। তে কাঁদতে কাঁদতেই জাঙ্কুকের দরজার বাইরে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক হয়েছে একদম, টাকা হাতানোর লোভে আরো বিয়ে কর বড়লোক ছেলেকে, একদিন দুদিন, তারপর ঠিকই সবকিছু নিয়ে পথে ছেড়ে দেবে তোকে। মিলিয়ে নিস আমার কথা। জিয়ন জাঙ্কুককে তুমি কি জানো, উনি সেই গুপ্ত ঘাতক যে খুন করে একটা পড়াশোনা তৈরি করার উদ্দেশ্য, আর আমি হলাম সেই ধর্মাস্ত্র যে ওই গুপ্ত ঘাতকের ছুরির ইশারাতে নাচি। জিয়ন জাঙ্কুক আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আমার পরিত্রাণ নেই। না, আমার পরিত্রাণ নেই।